তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমায় কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলির বিনিময়ে তুমি প্রাণ দিলে দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি, না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা। দেশপ্রেম শব্দটা অনেক ছোট, কিন্তু এর পরিসর অনেকটাই ব্যাপক। সেটাকে সত্যিকার অর্থেই আমরা যেন বুকে ধারণ করে এগিয়ে চলি, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি বাঙালি। শুভ সকাল সবাইকে, আমন্ত্রণ জানাই KOSTL সকাল 24-এ। প্রিয় দর্শক, আজ সোমবার 11 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 26 আগস্ট 2024 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি আমি তাসনুভা মোহনা। শুরুতেই আজ সংবাদ শিরোনাম, অনেকগুলো জাতীয় দৈনিক হাতে আছে, সমকাল দিয়ে শুরু করে চলুন। শিক্ষার্থীদের ধাওয়ায় সচিবালয় ছাড়লেন আনসাররা। সংঘর্ষের সমন্বয়ক হাসনাত কাদের সহ আহত অর্ধ শতাধিক। সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ। তার পাশে আরেকটি শিরোনাম, নির্বাচন কখন হবে সেটি রাজনৈতিক সিদ্ধান্ত, বললেন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ছাত্র জনতা যখন বলবে চলে যাব, আন্দোলনের স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। মির্জা ফখরুল বললেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবে বিএনপি। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। রূপকথার মতো এক জয়। পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় টেস্ট জয়ের পর ড্রেসিং রুমে বাংলাদেশ দলের বাঁধভাঙা উচ্ছ্বাস। গতকাল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে থেকে এই ছবিটি তোলা। প্রত্যন্ত এলাকায় যাচ্ছে না ত্রাণ। বন্যায় 52,09,798 মানুষ ক্ষতিগ্রস্ত। সরকারি হিসাবে এখন পর্যন্ত 20 জনের মৃত্যু। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। আর কালো টাকা তৈরি করতে দেয়া হবে না, অর্থ উপদেষ্টা। জিএসপির শর্ত পালনের তাগিদ যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের মাটিতে ইতিহাস, টাইগারদের প্রথম টেস্টে 10 উইকেটের বিশাল জয়। আজ শুভ জন্মাষ্টমী। ব্যয় কমিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত পূজা পরিষদের। আজ শুভ জন্মাষ্টমী। দর্শক, অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিনটি। আয়োজন নিয়ে আরও জানতে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মীর সাথে সিরাজগঞ্জে। হিরোগুণ আছেন আমাদের সঙ্গে। হিরোগুণ, শুভ সকাল এবং শুভ জন্মাষ্টমী। যারা হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন আপনার সাথে, তাদের সবাইকে। সিরাজগঞ্জে শুভ জন্মাষ্টমীর কি কি আয়োজন রয়েছে সে সম্পর্কে জানতে চাই, এবং এর সাথে একটুখানি যুক্ত করবেন, যেহেতু সারা দেশে বন্যা পরিস্থিতির ভয়াবহতা নিয়ে আমরা খুবই সচেতন এই মুহূর্তে। সেই ক্ষেত্রে সিরাজগঞ্জে যারা জন্মাষ্টমী পালন করছেন তাদের পদক্ষেপ কি? মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জে আয়োজন রয়েছে। ঠিক এই মুহূর্তে
মুহূর্তে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যেটি শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান সেটি কিন্তু সিরাজগঞ্জে শুভ সূচনা করা হলো। এখন একটি আলোচনা সভা রয়েছে, এরপরেই কিন্তু শোভাযাত্রা। তবে এবছর বন্যার কারণে কিন্তু এই পূজন পরিষদের যেটি আয়োজনে এই জন্মাষ্টমীর আয়োজন সেটি কিন্তু কিছুটা কমানো হয়েছে এবং এই সেখান থেকে যে অর্থ সেটি কিন্তু বন্যার্তদের মধ্যে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ভোর থেকে কিন্তু বিভিন্ন মন্দির এবং পাড়া মহল্লা থেকে আমরা যেটি দেখেছি যে ভক্তবৃন্দ তারা কিন্তু ঠিক এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছে। আপনি দেখবেন যে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু সিরাজগঞ্জে প্রতি বছরই এই আয়োজনটি করা হয় এবং এবছরও কিন্তু সেই আয়োজনটি করা হয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যারা বয়সী তারা শ্রীকৃষ্ণ সেজে কিন্তু বিভিন্ন সাজে তারা সজ্জিত হয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। ঠিক এই এখন কিন্তু চলছে আলোচনা সভা, এরপরেই একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে যে শোভাযাত্রাটি শহরের প্রধান শহর প্রদক্ষিণ করবে। এরপরে কিন্তু তবে আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্তারাও কিন্তু উপস্থিত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুষ্ঠানটি কিন্তু এইমাত্র শুরু হয়েছে। তবে এবছর বন্যার কারণে যারা আয়োজক কমিটি তারা যেটি বলছে যে তাদের অনুষ্ঠানের কিন্তু অনেক কিছুই কমানো হয়েছে এবং একটি অংশ যে অর্থ সে অর্থ কিন্তু তারা বন্যা কবলিতদের মাঝে কিন্তু দেবে। সবকিছু মিলে কিন্তু যে প্রতি বছরের মতো যেটি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান কিন্তু সেটি এখন চলছে এবং এখন কিন্তু শুরু হবে শোভাযাত্রা। এই ছিল সিরাজগঞ্জের জন্মাষ্টমীর আয়োজনের সর্বশেষ। জি হিরক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানছিলাম শুভ জন্মাষ্টমীর আয়োজন সম্পর্কে। সিরাজগঞ্জ থেকে হিরক গুণ যোগ দিয়েছিলেন আমাদের সাথে। একই সঙ্গে তিনি বললেন যে বেশিরভাগ অর্থ বন্যা দুর্গতদের জন্য দিয়ে দেওয়ার কারণে ছোট আকারে জন্মাষ্টমী পালিত হচ্ছে সিরাজগঞ্জে। পড়ছিলাম পত্রিকা, এবারে চলে যাচ্ছি কালের কণ্ঠে। কালের কণ্ঠের সংবাদ শিরোনামের মধ্যে প্রথমেই বন্যা দুর্গতদের কথা। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, প্রয়োজনের তুলনায় অনেক কম ত্রাণ সরবরাহ, অনেক এলাকায় 4 থেকে 5 দিনেও কোনো ত্রাণ পৌঁছায়নি। গাজীর অবৈধ সম্পদে দুদকের হানা, গোলাম দস্তগীর গাজী রিমান্ডে। রূপগঞ্জে গাজীর ফাঁসির দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাম গ্রেফতার। সোনার অক্ষরে লেখা এক জয়, পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জিতল টাইগাররা। জয় উৎসর্গবীরদের, প্রাইজ মানি বন্যার্তদের। সবশেষে বণিক বার্তা। বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্ন পূরণে আমি অঙ্গীকারবদ্ধ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সিআরআই ও হোয়াইট বোর্ড, রাদওয়ান, মুজিব সিদ্দিক, ববি ও তার পরামর্শ পর্ষদের একটি তালিকা এখানে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক সাক্ষাৎকারে বলেছিলেন শেখ মুজিব একজন সামাজিক গণতন্ত্রী ছিলেন, যিনি বাংলাদেশকে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে কল্পনা করেছিলেন। তিনি সমাজতন্ত্রের মাধ্যমে খাদ্য, বাসস্থানের মতো মানুষের মৌলিক চাহিদাগুলোকে উন্নত করার ব্যবস্থা করতে চেয়েছিলেন। সেই প্রসঙ্গে আরও বিস্তারিত এখানে রয়েছে। আমি আর বিস্তারিত পড়ছি না, পরবর্তী সংবাদ শিরোনামটি দিয়ে শেষ করছি সংবাদ শিরোনামগুলো। নোয়াখালী এবং লক্ষ্মীপুরের বন্যায় অবনতি হয়েছে, 9 জেলায় উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের সংখ্যা ছাড়িয়েছে 52 লাখ এবং শুরুতেই বলেছিলাম যে মৃতের সংখ্যা 18 থেকে 20 জনে উন্নীত। চলুন তবে এবারে আপনাদেরকে অন্য প্রসঙ্গে ফিরিয়ে নিয়ে যায়। এবারে আয়োজনে থাকছে 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস। চলুন জেনে আসি। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 32.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন
26.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 26.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.8 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে 24 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় 34.5 ডিগ্রি সেলসিয়াস। আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। জানাচ্ছিলাম আবহাওয়ার পরিস্থিতি। এবার আবারও একটুখানি বন্যার খবর জানিয়ে দিই। নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি কুমিল্লায়। নতুন করে প্লাবিত কয়েকটি গ্রাম। এদিকে নোয়াখালীতে জলযানের অভাবে ঠিক মতো পৌঁছাচ্ছে না ত্রাণ সামগ্রী। সব মিলিয়ে 11 জেলায় এখনও পানিবন্দী 10 লাখেরও বেশি পরিবার। চলুন জানি এ নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। এবং উজানের ঢলে বিপদসীমা ছাড়াই গোমতীর, সেই পানি কমলেও নামছে খুবই ধীরে ধীরে। কুমিল্লায় নতুন করে প্লাবিত ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 14 গ্রাম ও নাঙ্গলকোটে ত্রাণ সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। এমনি যাইতে লইছিল, আমরা রাখছি আমরা খানা দিয়া যান, উজ্জা কেউ দিয়া গেছে না। যারা সাদের লোক আছে, তারপরে বিভিন্ন জায়গায় লোক পরিবার আটকে আছে, তাদের কাছে ত্রাণ যাচ্ছে না। ফেনীর যে পানি নামছে তা নতুন করে দুর্ভোগ বাড়াচ্ছে নোয়াখালীর 6 উপজেলার মানুষের। বৃষ্টি হওয়ায় কিছু এলাকায় ফের বেড়েছে পানি। সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও সদরের কিছু এলাকায় জলযানের অভাবে পৌঁছাচ্ছে না ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রী কিছুই দেয় না এখানে গরিব দুঃখী মানুষদেরকে। আর ওই যে বিশুদ্ধ পানির অভাব। রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে, তারপর মনে ফেনীর পানি চাপ দেওয়ার কারণে এটা বাড়তি হয়ে গেছে। মৌলভীবাজারে কমেছে নদ নদীর পানি, তবে এখনও ডুবে আছে শত শত বাড়িঘর। হবিগঞ্জে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরছেন বেশিরভাগ মানুষ। আবহাওয়া অফিস বলছে, ফেনী, কুমিল্লা সহ ওই এলাকার সব নদীর পানি কমছে, তবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় এসব এলাকার পানি স্থিতিশীল থাকতে পারে। আর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যায় প্লাবিত 11 জেলায় এখনও পানিবন্দী 10 লাখের বেশি পরিবার। বাংলাদেশে এই মুহূর্তে মোট 11টি জেলায় বন্যা কবলিত রয়েছে। জেলাগুলো হচ্ছে যে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর এবং কক্সবাজার। পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে যে গোমতী নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তার সাথে সাথে বন্যা পরিস্থিতিও কিছুটা স্থিতিশীল থাকবে। আর আমি যদি ফেনী জেলার কথা বলি, ফেনী জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হবে, তো কোথাও কোথাও স্থিতিশীল থাকতে পারে, যেহেতু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুর্গত এলাকায় চিকিৎসা সেবা দিতে কাজ করছে 700-র বেশি মেডিকেল টিম। নাদিম হোসেন, চ্যানেল 24। বাংলাদেশে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলা 1 সপ্তাহেরও বেশি সময় ধরে প্লাবিত এবং বলা হচ্ছে যে বেশিরভাগ প্রত্যন্ত অঞ্চলের যারা মানুষ আছে তারাই ত্রাণ পাচ্ছে না। আমরা কুমিল্লার একটুখানি আপডেট আপনাদেরকে দিয়েছি, আরও বিস্তারিত জানবো। জাহিদুল রহমান আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে। জাহিদ, শুভ সকাল জানাই আপনাকে। কুমিল্লার বন্যার্তদের পরিস্থিতি সম্পর্কে প্রতিদিনই আমরা আপডেট পাচ্ছি। আজকের সকালে জানতে চাই আপডেট কতটুকু, পানি কতখানি কমেছে এবং কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা কেন ত্রাণ পাচ্ছেন না? তাসনভা, গত 4 দিন ধরেই কিন্তু আসলে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এবং ফেনী সদরের পাশে যে উপজেলা 14 গ্রাম, নাঙ্গলকোট, লাকসাম এবং মনোহরগঞ্জ, এই উপজেলা কিন্তু প্লাবিত। তো এক্ষেত্রে আসলে এখানে আমরা যেটা দেখেছি যে আপনি যেটা বলছেন যে ত্রাণ কেন পাচ্ছে না, ত্রাণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণই কিন্তু আসছে দেশের বিভিন্ন স্থান থেকে। যারা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকেও কিন্তু ত্রাণ এখানে দেয়া হচ্ছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে সুষম
বন্টনের অভাব, এবং দেখা যাচ্ছে যে প্রথম দিকে বিশেষ করে কুমিল্লা শহর থেকে যাওয়ার পথে যে সড়কটুকু বুড়িচং উপজেলায় আপনার ইসাপুরা এলাকা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই ত্রাণের গাড়ি সেখানে ভিড় করছে, এবং একই স্থানে দেখা যাচ্ছে যে বারংবার দেয়া হচ্ছে, যে কারণে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে সেভাবে পৌঁছাচ্ছে না। পাশাপাশি কিন্তু এখানে ত্রাণ প্রদানের ক্ষেত্রে কিছুটা মনিটরিং এর অভাবও রয়েছে এবং সমন্বয়হীনতা রয়েছে। এর বাইরে আমরা যেটা দেখেছি যে আসলে এখানে স্পিড বোট বা নৌকারও একটা সংকট রয়েছে। যারা আসলে ত্রাণ নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু আসলে ট্রাক যুগেই নিয়ে আসছেন, এবং তাদের সাথে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু নৌকা না থাকার কারণে আসলে দেখা যাচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছাতে পারছে না, যে কারণে আসলে এখানকার সাধারণ মানুষ কিন্তু খাদ্য সংকট রয়েছে, পাশাপাশি বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। এর বাইরে যারা অসুস্থ হচ্ছেন তারা কিন্তু চিকিৎসার জন্য কিন্তু তাৎক্ষণিক আসলে জেলা সদরে পৌঁছাতে পারছেন না। একটাই সংকটের, এটা হচ্ছে নৌকা। তবে আমরা গতকালকে থেকে যেটা দেখে আসছি যে আসলে এখানে অনেকেই বিকল্প ব্যবস্থায় আপনার নৌকা বা স্পিড বোট ভাড়া করে এখানে নিয়ে আসার চেষ্টা করছেন। এটার সংখ্যাটা কিন্তু খুবই কম। এক্ষেত্রে যদি আসলে স্থানীয় পর্যায়ে নৌকার ব্যবহার বাড়ানো যেত, তাহলে কিন্তু ত্রাণটা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া যেত। এক্ষেত্রে কিন্তু স্থানীয় প্রশাসন যারা দায়িত্বে রয়েছেন তাদেরও কিছুটা সমন্বয়ের প্রয়োজন, যেটা স্থানীয় লোকজন বলছেন যে স্থানীয় প্রশাসন যদি দায়িত্ব নিয়ে আসলে ত্রাণগুলো সুনির্দিষ্টভাবে ডিস্ট্রিবিউশন করা হয়, তাহলে কিন্তু ত্রাণ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়া সম্ভব। তো এক্ষেত্রে আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখি যে কুমিল্লায় যে গোমতী নদী, সেটা কিন্তু উজানের যে পানি, ভারত থেকে যে পানিটা আসছে, সেটার পরিমাণ কিন্তু দিন দিন কমছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। আপনিও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেখানে আমরা যেটুকু জানতে পেরেছি যে তাদের কাছ থেকে যখন 4 দিন আগে ভাঙন সৃষ্টি হয়, তখন কিন্তু 134 সেন্টিমিটার ছিল, বর্তমানে গতকাল রাত 12টা পর্যন্ত 69 সেন্টিমিটারে চলে এসেছে। এক কথায় বলা যায় যে গোমতীর পানি দিন দিন কমছে, এবং যে প্লাবিত হওয়ার সংখ্যাটা গ্রাম পর্যায়ে, সেটা কিন্তু আসলে ভাঙনের পানি দিয়েই কিন্তু বেড়ে চলেছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। তাসনুবা। জাহিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কুমিল্লার গোমতীর পানি কমতে শুরু করেছে। এদিকে সুষম বন্টনের অভাবকেই দায়ী করছেন বন্যার্তদের কাছে যে ত্রাণ পৌঁছচ্ছে না তাকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, এবং সেই সাথে কেওয়া স্টিল সকাল 24 থেকে ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরছে। আমন্ত্রণ আরও একবার, দেখছেন কেওয়া স্টিল সকাল 24। কাপ্তাই হ্রদে পানি বিপদ সীমার কাছাকাছি। বাঁধের পানি ছাড়া খুব স্বল্প পরিমাণে ছাড়া হয়েছে। রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী জিয়াউল হক, তার কাছ থেকে জানব বর্তমান পরিস্থিতি। যা শুভ সকাল জানাই আপনাকে। বন্যা পরিস্থিতির কথা আমরা সবাই জানি, দুর্গতদের এখন কি অবস্থা হচ্ছে। এবারে যেটুকু জানলাম যে রাঙামাটিতে কাপ্তাইয়ের পানির হ্রদের পানি সেটা বাড়তে শুরু করেছে এবং সেটা বিপদ সীমার কাছাকাছি। এই ঘটনার সত্যতা কতটুকু, এবং এর কারণে রাঙামাটিতে যারা জনসাধারণ রয়েছেন তাদেরকে কতখানি দুর্ভোগ পোহাতে হবে? যেমনটি বলছিলেন আসলে যে এখানকার একটা যে বাঁধ দেওয়া হয়েছিল যে প্রমত্তা কর্ণফুলী নদীতে, যেটা 1997 সালে শুরু হয়েছিল, যেটি এখানকার 62 সালে যে এই বাঁধের কারণে একটি জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছিল, যেখানে খুবই অল্প পয়সা এখানকার যে বিদ্যুৎ উৎপাদন করে, মাত্র পার ইউনিটে 35 পয়সা খরচ হয়। সেটা দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র এটি, এবং এটির কারণে এখানকার 725,000 বর্গ কিলোমিটার আয়তনের একটা বিশাল কাপ্তাই হ্রদ তৈরি হয়েছে। এবং এখানকার এই যে কাপ্তাই হ্রদ তৈরি করতে গিয়ে কিছু মানুষ উদ্বাস্ত হয়েছিল এই হ্রদের তীর ঘেঁষে যারা বসবাস করতো সেই সময়। এবং এই হ্রদের পানির শুধু এই যে এখানকার টানা বৃষ্টিতেই শুধু এই লেকটি পরিপূর্ণ তা নয়, এখানকার যে সীমান্তবর্তী উপজেলা রয়েছে, লুসাই পাহাড়ের পানি এবং মিজোরামের যে পানি, সেই পানিতেই আসলে মূলত দুইটা মিলিয়ে এই কাপ্তাই হ্রদের পানিটা একদম পরিপূর্ণ হয়ে যায়। এবং এই পানি দিয়েই এসে এখানকার নৌ চলাচল, এখানকার যে মৎস্যজীবী ব্যবসা, পর্যটন এবং এখানকার জলবিদ্যুৎ সবকিছু মিলিয়েই আসলে এখানকার এই পানিটা সাধারণ মানুষের খুবই উপকারী হয়। এবং যখনই এই পানিটা বেড়ে যায়, তখন দুর্ভোগের শুরু হয়। এই সীমান্তবর্তী যে উপজেলাগুলো রয়েছে, বাঘাইছড়ি, সেখানকার গত 4-5 দিন ধরে টানা পানিবন্দী মানুষ ছিল। সেখানে পানিটা কিছুটা কমে এবং এই ভাটির দিকে এসছে, যেটা কর্ণফুলী কাপ্তাই, সেই ভাটির দিকে এসছে। ভাটির দিকে আসার ফলে এখানকার যে নিম্নাঞ্চল সেটি রয়েছে, রাঙামাটি শহরের আশেপাশে লংগদু, বরকল এবং জুরাইছড়ির কিছু অংশ, বিলাইছড়ির ফারোয়া কিছু অংশ, সেখানে এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এবং কাপ্তাই বাঁধের যে খোলার বিষয়টা সেটা একটু জানাতে চাই, যে কাপ্তাই বাঁধের যে 109 MSL পর্যন্ত সেই পানিটা ধারণ ক্ষমতা রাখতে পারে। এবং আমরা যে গতকালকে যে পানি ছাড়া হয়েছে তখন 108-এর উপরে ছিল, সেটা অনেকটা বিপদসীমার কাছাকাছি, মানে বাঁধের যে ধারণ ক্ষমতা তার কাছাকাছি এসে পৌঁছেছে। সেজন্য কালকে 8:30-টার দিকে এই বাঁধটির সুইচ গেটটি খুলে দেওয়া, 16টি সুইচ গেট খুলে দেওয়া হয়েছে 6 ইঞ্চি করে, এবং সেখানে পার সেকেন্ডে 9,000 কিউসেক করে পানি বেড়ে যাচ্ছিল।
আবারও এটা কন্টিনিউ রয়েছে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি জেনেছি। এখানকার মানুষ ত্রাণ সামগ্রী চায় না, তারা চায় দ্রুত পানিটা এটা কমে আসবে, তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এই পানি বৃদ্ধির ফলে মানুষ দুর্ভোগে পোয়াচ্ছে এখানকার স্থানীয়রা, তারা জানিয়েছেন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকবার জন্য। প্রিয় দর্শক, কেওয়াস্টিল সকাল 24 এই ছিল আজকের আয়োজন। আসলে বন্যার সময়কার বিপদ এবং বন্যা পরবর্তী ভোগান্তি দুটোর মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সেই বন্যা প্লাবিত এলাকাগুলোতে মানুষ যেইভাবে কষ্ট পাচ্ছেন বা দুর্ভোগের শিকার হচ্ছেন, তাদের সেই সমস্যার দ্রুত সমাধান ঘটুক, এটাই প্রত্যাশা। শুভ সকাল আরও একবার।